হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাবাউট টাইমস ইভেন্টের পক্ষ থেকে আমি তানাজ আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্টার্স গ্যাদারিং শোটাতে, যেটা পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। আজকে আমাদের সঙ্গে আছে একজন পরিচিত মুখ, যিনি শুধু ব্র্যান্ড প্রমোটার না, তিনি মানুষ এবং ব্র্যান্ডের মধ্যে ডিরেক্ট সংযোগ তৈরি করেন, যিনি লাইভ অ্যাক্টিভেশন থেকে শুরু করে ইভেন্ট অ্যাপিয়ারেন্স থেকে সব কিছুতেই কিন্তু তিনি পারদর্শী। হু ইজ নান আদার দেন দ্য ব্র্যান্ড প্রমোটার বারিশা হক। হ্যালো আপু, ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সো আপু, আপনার সময় নষ্ট না করে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আপু, আপনার ব্র্যান্ড প্রমোটার হিসেবে যখন আপনি কাজ শুরু করেছিলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি তো আসলে কখনো ভাবিনি যে এই পেশায় মানুষ আমাকে এতটা এক্সপেক্ট করবে বা এত সুন্দরভাবে একসেপ্ট করে নেবে। দর্শকদের গ্রহণযোগ্যতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে সেক্টরে কাজ করতে চান, আপনার যোগ্যতা থাকুক, দক্ষতা থাকুক, কিন্তু আপনি যদি মানুষের মধ্যে জনপ্রিয়তা না পান, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শাইন করা যায় না। তো আমার কাছে যখন আমি স্টার্ট করেছিলাম তখন এটা একদমই নিউ ছিল, এবং ব্র্যান্ড প্রমোশন কি বা ব্র্যান্ড প্রমোটার কারা, এই জিনিসগুলো আসলে অডিয়েন্সটাও অনেক সময় বুঝতো না। আগে ছিল যে যারা ব্র্যান্ডের মালিক তারা নিজেরাই লাইভ করছে, বিষয়টা এরকম ছিল। মানে আরেকজনের ব্র্যান্ডে গিয়ে লাইক আ জব, আপনি যে 1 আওয়ার বা 2 আওয়ারের জন্য একটা কাজ করে দিয়ে একটা পারিশ্রমিক নিয়ে আসতে পারছেন, বা এটাও একটা পেশা, বা এই প্রফেশনটাকেও এত সুন্দরভাবে হাইলাইট করা, যে জিনিসগুলো তো আমি একদমই বুঝতাম না। জাস্ট শখের বশে করা, যেহেতু আমি উপস্থাপনা করতাম। তো আমাকে একজন ব্র্যান্ডের মালিক একদিন বললো যে যেহেতু তুমি উপস্থাপনা করো, তো তুমি এসে আমার ড্রেসগুলো একটু দেখিয়ে দিয়ে যাও। তো এই বিষয়টা যে আসলে লাইভ বা এর বিনিময়ে যে আসলে টাকা পাওয়া যায় বা এটা দিয়েও যে পরিচিতি পাওয়া যায়, এই জিনিসটা একদমই মাথায় ছিল না এবং বুঝতেও পারিনি আসলে। আচ্ছা, হুট করেই এই প্রফেশনটাতে আসলে আপনার যাওয়া। সো আপু, আপনি যদি জানেন যে আপনি যে প্রোডাক্টটাকে প্রমোট করছেন সেটার কোনো ছোট একটা খুঁত আছে, সো ওই খুঁতটাকে আপনি কিভাবে আর কি হাইলাইট না করে আর কি অডিয়েন্সদেরকে জিনিসটা প্রেজেন্ট করেন? দেখা যায় যে যে ব্র্যান্ডগুলো আমাদের কাছে আসে, তাদের সাথে আগে হচ্ছে আমাদের টিমরা কথা বলে, তাদের প্রোডাক্টগুলো দেখে, এবং আমার যে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আছে যে কোনো কোম্পানির যদি আমার সাথে কাজ করতে চায়, তাহলে মিনিমাম 1 সপ্তাহ আগে তাদের প্রোডাক্ট সম্পর্কে আমাকে ধারণা দিতে হবে, বা তাদের প্রোডাক্ট আমার বাড়িতে পাঠাতে হবে। আমাদের টিম থেকে তারা চেক করবে। স্কিনের ক্ষেত্রে সেটা আরও বেশি, যেমন 1 মাস আগে পাঠানো, বা সেটা সরকার অনুমোদনপ্রাপ্ত কিনা, বা তাদের লাইসেন্স আছে কিনা, বা কোনো ইম্পোর্টেড প্রোডাক্টের ব্র্যান্ড হলে ইম্পোর্টার লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যেখানে আসলে যে কোম্পানিগুলোতে সরকারি অনুমোদন দিয়ে দেয়, সেখানে তো আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আসলে খুদ ধরার জন্য। তো সরকার অনুমোদনপ্রাপ্ত যে কোনো বৈধ প্রতিষ্ঠানেরই প্রচার প্রসার আমরা করে থাকি। আচ্ছা, গ্রেট। সো আপু, আপনার কাছে যদি মাত্র 2 মিনিট থাকে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করার জন্য, সো আপনি কোন কোন জিনিসটা প্রোডাক্টের হাইলাইট করবেন মাত্র 2 মিনিটে? 2 মিনিট লাগে না আসলে, 59 সেকেন্ডস ইজ এনাফ। মানে দর্শক আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। সো ফার্স্ট থিং হচ্ছে এটা কেন প্রয়োজনীয় আপনার, সেটা আগে দর্শকদেরকে বোঝাতে হবে। কোন বয়সের মানুষ, কোন পেশার মানুষ, বা কোন চয়েসের মানুষ এটা নিতে পারে, এবং প্রাইসটা মেনশন করা, বা অনেক ক্ষেত্রে প্রাইসটা হাইড রাখতে চায় ব্র্যান্ডসরা, যে কিউরিসিটি থাকুক। আর আমাদের যে মূল ফোকাসটা থাকে যে ব্র্যান্ডটাকে পরিচিত করা আসলে, কারণ একটা সংক্ষিপ্ত সময়ের লাইভে তো সব প্রোডাক্ট দেখানো যায় না। সো ব্র্যান্ডটাকে আসলে তুলে ধরা, ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করা, এটাই মেইন টার্গেট থাকে। আচ্ছা, সুপার। সো আপু, আপনি তো অনেক লাইভ প্রেজেন্ট হিসেবে কাজ করেছেন, সো আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় একটা রাগান্বিত কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়েছে। সো আপনি যদি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতেন, বা যে কিভাবে আপনি করবেন যদি করে না থাকেন। না, আসলে আমরা তো কাস্টমার সরাসরি হ্যান্ডেল করি না বা ডিল করি না, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ করে এসেছি, সেই ব্র্যান্ডে গিয়ে কেউ কিছু কেনাকাটা করেছে, বা কোনো একটা তর্কাতর্কি হয়েছে, সেটা আবার আমার পর্যন্ত আসে। তো দেখা যায় কি, আমরা তো 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য কোনো একটা কোম্পানিতে যাই, তো ক্লায়েন্টদের সাথে আসলে সরাসরি আমাদের ওভাবে কথা হয় না। তো মালিক পক্ষ বা স্টাফ যারা আছে তাদের সাথেই আসলে কথা হয়। আচ্ছা, সো আপু, আপনি তো অনেক বিজি একটা ডে মানে পার করেন অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার। সো আপু, আপনার টিপিক্যাল একটা শুটিং ডে কেমন যায়? লাইক আপনি কি দিয়ে স্টার্ট করেন এবং কিভাবে আর কি সেটা শেষ হয়? আমার একটু আর্লি মর্নিং শুরু হয়, যেহেতু আমার মেয়ে স্কুলে যায়। তারপর হচ্ছে প্রথমেই আমাদের যে
জবের একটা পার্ট, যেটা আসলে না করলেই নয়, মেকআপ। সেটা করতে হয়। তো মেকআপ করতে করতেই প্রতিদিন ব্রেকফাস্টটা করা হয়। সো আফটার ব্রেকফাস্ট অ্যান্ড মেকআপ দেন রেডি হওয়া, প্রতিদিনের শিডিউলগুলো আমি আগেই রাতেই ঠিক করে রাখি যে আজকে কি কি আছে প্রোগ্রাম এবং কি কি পড়বো। তো সব কিছু ভাবে গুছানো হয়। আর আমার একটা টিম আছে, ওরা হচ্ছে সব হ্যান্ডেল করে। সো আমার জন্য একটু কম কষ্ট হয়, ইজি হয়। তবে হ্যাঁ, টিম ম্যানেজমেন্টটাও এতটা ইজি না, সবকিছু আমাকে তদারকি করতে হয়। তো ওরা সবকিছু ম্যানেজ করে, দেন আমরা বের হয়ে যাই। দেন হচ্ছে শুটিং, লাইভ, কোনো গ্র্যান্ড ওপেনিং, সব কিছু শেষ করে। আমি খুব লেট নাইট কাজ পছন্দ করি না, কারণ আমি মনে করি এটা আমার একটা অফিস টাইম। আমি নির্দিষ্ট সময়ের জন্যই আসলে কাজটা করি। খুব বেশি লেট নাইট কাজ আমি করি না। যদি স্পেসিফিকলি আমি যদি বলি যে ঈদের সময় দেখা যায় যে যখন শিডিউল দিতে পারি না আমরা, তখন হয়তো একটু রাত করে কাজ করা হয়। বাট এমনিতে আমি হচ্ছে 10টার 11টার মধ্যে আসলে বাসায় ঢুকে যাওয়ার একটা চেষ্টা করি। দেন হচ্ছে ফ্যামিলিকে টাইম দিই, একসাথে ডিনার করি, এই আর কি ভাবে। খুবই ভালো লাগলো শুনে। সো আপু, দেখা যায় যে বাংলাদেশি মানুষদের কিন্তু ব্র্যান্ড প্রমোটার যারা বা ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু বেশ কিছু ভুল ধারণা থাকেন। সো আপনি সেই সম্পর্কে যদি কিছু বলতেন যে আপনার কি মনে হয় তাদের ভুল ধারণাটা আসলে কি হতে পারে বা কি হয়ে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা মানে শুনে থাকি যে মাত্র 1 ঘন্টার জন্য এত টাকা কেন চার্জ করে, বা একটা ফিতা কেচি দিয়ে কাটিং করার জন্য কেন এত টাকা চার্জ করে। তো বিষয়টা হচ্ছে আমাদের প্রফেশনটা তো একদমই ডিফারেন্ট। আর 10 জন যেটা পারে না সেটাই আমরা পারি বিধাই করি। সো মিডিয়া ওয়ার্ল্ড বা সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড বা মেইন স্ট্রিম মিডিয়া, যেটাই আপনি বলেন না কেন, এখানে যারা কাজ করছে বা যারা সফল, যারা পরিচিত, তারা অবশ্যই আরো 100 জন বা 1000 মানুষ বা 1 লক্ষ মানুষের চেয়ে আলাদা, ভিন্ন। যেমন আপনি যে জায়গাটায় বসে আছেন, এখানে বসার জন্য হয়তো আরো অনেক মেয়েরা আজকে স্ট্রাগল করছে, বাট আপনি বসতে পেরেছেন কারণ আপনি হয়তো আরো 10 জনের চেয়ে আলাদা, এবং আপনি এটা পারেন বলেই আপনি এখানে বসেছেন। সো এটাই আসলে, এবং আমাদের প্রফেশনটা আসলে খুবই ক্ষণিকের, আমি বলবো। থাকে না যে আজ আছে কাল নেই, এরকমই একটা সিচুয়েশন। এবং আমরা দায়িত্ববোধের জায়গা থেকে এতটা দায়িত্বশীল থাকি যে আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক, আমার আজকে মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, আমাকে ইভেন্ট অ্যাটেন্ড করতে হয়। সো এই জন্য কিন্তু আমাদের পেশাটা যেমন একটা রিস্কি জব, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে পারিশ্রমিকটাও অন্যান্য পেশার চেয়ে একটু ডিফারেন্ট। ট্রু। থ্যাংক ইউ আপু ফর সাচ আ বিউটিফুল অ্যান্সার। সো আপু, আপনাদের মতন মানুষের বা যারা এরকম মিডিয়ার সাথে কাজ করেন তাদের কিন্তু অনেক ধরনের ট্রোলিং বা দেখা যায় নেগেটিভ কমেন্টস নিয়ে মানে প্রত্যেকদিনই একটু হ্যান্ডেল করতে হয়। সো আপু, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন, বা সেটা যে আপনার মেন্টাল হেলথের উপর একটা এফেক্ট রাখেন, সেটাকে আপনি ডিল কিভাবে করেন? দেখুন, সব সময় কিন্তু একই রকম যায় না সবার। অনেক সময় দেখবেন যে অডিয়েন্স আপনাকে ভালো বলছে, আবার দেখবেন অনেক সময় খারাপ বলছে। সব অডিয়েন্সদের কে আপনি সন্তুষ্ট করতে পারবেন না আপনার নিজেকে দিয়ে। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি যে আমি যখন বাঙালি ড্রেস পরি বা বাঙালি লুক নেই, তখন অডিয়েন্সটা খুব পছন্দ করে। বাট যখনই আমরা একটু ওয়েস্টার্ন আউটফিট পরি বা ওয়েস্টার্ন লুক নেই, তখন নেগেটিভ কমেন্টগুলো বেশি আসে, কারণ আমাদের কালচারটার সাথে তারা ইউজ টু না। কিন্তু আবার দেখবেন আপনি বলিউডের গান তারা সব সময় দেখছে, তাদের মোবাইল খুললেই দেখবেন সব বলিউডের গান দিয়ে ভরা। তো কিন্তু আমাদের দেশের মেয়েদেরকে আবার তারা ওই বলিউডের লুকে দেখতে পছন্দ করে না। কিন্তু বিভিন্ন প্রোগ্রামের খাতিরে, ক্লায়েন্টদের ডিমান্ডে বা শো এর জন্য আমাদের কিন্তু পড়তে হয় বিভিন্ন ধরনের পোশাক। হ্যাঁ, অবশ্যই। সো এই বিষয়গুলো তো অডিয়েন্স যেমন বুঝে না, তেমন তাদেরকে বোঝানোটাও কষ্টসাধ্য। আবার কিছু অডিয়েন্স আছে যারা অ্যাপ্রিসিয়েট করে, কাজের অ্যাপ্রিসিয়েট করে, বাট সেটার পার্সেন্টেজ মনে হয় খুবই কম। হ্যাঁ, তবে আমি বিশ্বাস করি যে এটা আরো বাড়বে, কারণ এখন তো ইউটিউব সবাই দেখছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই অনেক কাজ দেখছে। সো ডেফিনেটলি ভালো হবে। যেমন আমাদের ওটিটি প্ল্যাটফর্মে এখন এমন গল্প, এমন সিনেমা তৈরি হয় যেগুলো আমরা আগে ভাবিনি, এমন কাজ করছে। সো সেম আর্টিস্টরাই কিন্তু করছে, যেই আর্টিস্টদেরকে হয়তো আমরা এই রূপে কখনো দেখিনি। তো আসলে আমাদের যোগ্যতা নেই এরকম আমরা বলবো না, হয়তো আমাদেরকে ওভাবে তৈরি করতে পারেনি, এইটাই আর কি। জি আপু।
থ্যাংক ইউ আপু। সো আপু, আপনি তো এখন একটা পাবলিক ফিগার এবং আপনার নিশ্চয়ই আপনি আপনার পার্সোনাল লাইফেও এটার কোনো একটা এফেক্ট হয়েছে। সো সেটাকে আপনি কিভাবে ট্যাকল দেন বা আপনি কিভাবে সামলান, যেহেতু আপনার একটা ছোট মেয়েও আছে? আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে বের হতে চায় না, কারণ বের হলেই দেখা যায় যে সেলফি ছবি তোলার অনুরোধ করে। তো এটা আমার কাছে যেমন ভালো লাগার, আমার পরিবারের কাছেও ভালো লাগার ডেফিনেটলি। বাট অনেক সময় থাকে না যে আমরা কোনো একটা ফ্যামিলি ট্রিপে গেলাম বা একদমই একান্তে আমরা সময় কাটাচ্ছি এরকম, তো তখন দেখা যায় যে আমার ফ্যামিলি বলে যে তোমাকে নিয়ে আর বের হবো না, তোমাকে নিয়ে আর বের হবো না। এই জন্য দেখা যায় যে দেশের মধ্যে যখন আমরা ঘুরতে যাই চেষ্টা করি যে একটু নিরিবিলি জায়গায় থাকতে বা যেতে। আর দেশের বাহিরেও যখন যাই দেখা যায় যে বাঙালিরা এতটা ভালোবাসে, সব জায়গায় তারা ভালোবাসা দেয়। হ্যাঁ, এটা খুব ভালো লাগে, এটা আমার কাছে ডেফিনেটলি ভালো লাগার একটি বিষয়। তো আমি কখনো এগুলোতে বিরক্ত হই না। সো আপু, আপনি তো অনেক ধরনের জায়গায় যান এবং দেখা যায় যে আপনার অনেক কিছু এত দূর আসার পর্যন্ত, লাইক আপনি তো এখন অনেক দূর এসেছেন মিডিয়া জগতের, তো এই পর্যন্ত আসতে যে আপনার সবচেয়ে বড় কোন জিনিসটা স্যাক্রিফাইস করতে হয়েছে আপনি মনে করেন? আমি মনে করি আমি এখনো খুবই ক্ষুদ্র, আমার যাত্রা মাত্র শুরু, কারণ আমার অনেক কাজ করারও বাকি আছে। আর আমি সবসময় মনে করি যে আমার এই যাত্রার পেছনে অবশ্যই আমার গুরুজনদের হাত রয়েছে, আমার বাবা মার দোয়া রয়েছে, সৃষ্টিকর্তার রহমত রয়েছে। কারণ আমি সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে সাকসেস, পপুলারিটি, ইটস গড গিফটেড, আমি এটা বিলিভ করি। হ্যাঁ, আপনি অনেক মানুষকে দেখবেন যারা অনেক হয়তো সুন্দর, অনেক দক্ষ, অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারা হয়তো সেই সাকসেস বা স্টারডমটা পায়নি। সো স্টারডম, সাকসেস এটা টোটালি গড গিফটেড। কার ভাগ্যে কি থাকবে এটা আসলে কেউ না, এবং যিনি এটা ভাগ্যে লিখেছেন তিনি আবার এটা যে কোনো সময় কেড়েও নিতে পারেন। সো এটা নিয়ে আসলে অহংকার করা, টাকা পয়সা, ফেম, সাকসেস, কাজ, এগুলো নিয়ে অহংকার করাটা একদমই আমি খুবই অপছন্দ করি। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একদমই গড গিফটেড। জি আপু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। অলসো দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ লাইক, যারা এখন নতুন তরুণীরা আছে, যারা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতে চাচ্ছেন বা ইনফ্লুয়েন্সার হিসেবে করতে চাচ্ছেন নিজেদের ক্যারিয়ারটা, তাদের জন্য যদি আপনি ছোট্ট একটা অ্যাডভাইস যদি দিতেন তাহলে খুব ভালো হতো। এখন তো অনেক ব্র্যান্ড প্রমোটার তৈরি হচ্ছে, ইনফ্লুয়েন্সার তৈরি হচ্ছে, বাট কয়জন আসলে লিডিং কাজ করছে বলুন? হাতে গোনা কয়েকজন, 3-4 জন বা 5 জন হাইয়েস্ট। তো এখানে আসলে সবাই মনে করে যে আমি আজকে আসলাম, লাইভে দাঁড়ালাম, কালকে আমি অনেক হাই রেমুনারেশন চার্জ করলাম, আমি স্টার হয়ে গেলাম। ইটস নট লাইক দ্যাট। এটা এতটা ইজি জবও না। তো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কাজটা সুন্দরভাবে করতে হবে। এবং এখানে যেহেতু অনেক মানুষের সাথে কাজ করতে হয়, আমাদের প্রতিদিন অনেক অনেক নতুন মানুষের সাথে কাজ করতে হয়, সবাই তো হাতের 5টা আঙ্গুল একরকম হয় না। সো সময় মেনে কাজ করা, সবার সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর সম্পর্ক মেনটেন করা, দ্যাটস ইট। শুধুমাত্র লাইভ করতে জানলেই হলো না, এর সাথে আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে। আপনি গুড লুকস, আপনি টাইম মেনটেন করছেন, আপনি সবার সাথে সুন্দর ব্যবহার করছেন, সবার সাথে সুসম্পর্ক রাখছেন, সব কিছু মিলিয়ে আসলে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। সো এরকম ব্র্যান্ড প্রমোটার যারা নতুন কাজ করছে তাদের অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপু, আমি আপনাকে কখনো সামনাসামনি দেখিনি, সো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি করি, লাইক আমাদের যে এই শোটা আছে আজকের, যদি আপনাকে বলা হতো যে 1 মিনিটে জাস্ট এই শো সম্পর্কে যদি আপনি একটু প্রমোট করে দিতেন বা কিভাবে করতেন সেটা? আমার তো মনে হয় স্টার্স গ্যাদারিং নামটাই খুব সুন্দর, রাইট, যেখানে তারকাদের জড়ো করা হয় এবং তারকারা তো আসলে ধরাছোঁয়ার বাহিরে থাকে। তো তাদেরকে জড়ো করে একটা সুন্দর আয়োজন হচ্ছে, এটা ডেফিনেটলি আমি সাধুবাদ জানাই। এবং এটা কবে প্রচারিত হবে আমি জানি না, বাট ঈদকে ঘিরে যেহেতু এটা ঈদের মধ্যে হয়তো প্রচার হবে। তো ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ আপু। আপু, আমাদের ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ড সেশন আছে, যেখানে জাস্ট আপনাকে 2টা ওয়ার্ড দেওয়া হবে, যেটা আপনার পছন্দের সেটা আপনি চুজ করবেন। সো আপু, রেডি? ওকে। লাইভ নাকি ইভেন্ট অ্যাপিয়ারেন্স? Both. Can't choose one. ওকে। ইনস্টাগ্রাম নাকি ফেসবুক? Facebook definitely. ফেম নাকি প্রাইভেসি? I guess দুইটা একদমই ভিন্ন, সো এখান থেকে চয়েস করাটা ডিফিকাল্ট। True. বাট ডেফিনেটলি ফেম, কারণ আমার এই
আমি যে একটু আগে বললাম যে এই জায়গাটায় বসার জন্য আরো অনেক মানুষ হয়তো স্ট্রাগল করছে, সো আমি যে পেয়েছি এটার জন্য টাচ। কোলাবোরেশন নাকি সোলো কন্টেন্ট? আই উইল প্রেফার সোলো কন্টেন্ট। ট্রেন্ডিং রিল নাকি অরিজিনাল পোস্ট? অরিজিনাল পোস্টই আমি পছন্দ করি, আমি অত ট্রেন্ডে গা ভাসাই না। ওকে, সো ব্র্যান্ড ভ্যালু অর বিগ বাজেট? আই ডোন্ট থিঙ্ক সো যে ব্র্যান্ড, আমি নিজেই ব্র্যান্ড, সো আমি যেখানে কাজ করব সেটার ভ্যালু বাড়বে, এভাবে নিজেকে তৈরি আচ্ছা, করা আচ্ছা। উচিত। Right. আর বাজেট ডেফিনেটলি দরকার, কজ আমাদের টিম মেম্বাররা এখানে কাজ করে, সেটা আমার একার না, সেটা একটা টিম প্রজেক্ট। সো আমার কাজের কোয়ালিটি অনুযায়ী আমার প্রাপ্য সম্মান এবং সম্মাননা সব কিছুই আমার জন্য দরকার আমি মনে করি। Thank you so much, Apu, for Thank you. coming to this show and having this great conversation. থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Apu, for having this conversation with us. And আজকে এই ইভেন্টটাতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। সো এই তো ছিল আজকে বাইশা হক আপুর সাথে একটি কথোপকথন। হোপফুলি দেখা হবে নেক্সট একটা এপিসোডে অ্যাবাউট টাইম ইভেন্টস এর পক্ষ থেকেই, অ্যান্ড যেটা কিনা পাওয়ার্ড বাই হোমটেক্স। সো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট।